ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ঈদ আনন্দ। আজ আমরা এই ঈদের দিন আমরা আমাদের পাশে পেয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, এছাড়াও তিনি মিরপুর ল কলেজের একজন ভাইস প্রিন্সিপাল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলআই স্যার। স্যার, ঈদ মোবারক। স্যার, আপনাকে ঈদ মোবারক। স্যার, কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া উপস্থিত আছেন আমাদের স্যারের সহধর্মিনী, উনিও একজন আইন পেশায়, উনি কামিন লয়ার, উনি শিক্ষানবিশ আইনজীবী, আমাদের ভাবি, আমাদের বোন উম্মে আজমি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ঈদ মোবারক। ঈদ মোবারক। স্যার, ঈদ তো খুশির, ঈদ তো আনন্দের। ঈদ মানুষের জীবনে আসে এবং আসবে মৃত্যুর আগ পর্যন্ত। স্যার, ঈদ আসে প্রতিটা মানুষের জীবনে। ঈদ একটা চলমান অধ্যায় অবস্থায় চলে যায়। প্রতিটা বছর আমরা সিয়াম সাধনার পর সেই ঈদের আনন্দ আমরা উপভোগ করি। প্রতিটা মানুষের জীবনে স্যার শৈশব থাকে। শৈশব থেকে আমরা অদ্যাবধি পর্যন্ত প্রতিটা অনেক পর্যায়ে আমরা চলে এসেছি। শৈশব হচ্ছে মানুষের জীবনে একটি স্মৃতিময় এবং মধুর একটি অধ্যায়। সেই শৈশবের ঈদ সম্পর্কে স্যার আমি জানতে চাই। শৈশবের কথা মনে পড়লে তো অনেক কিছুই মনে পড়ে। ছোটবেলায় আমরা যখন বাড়িতে ঈদ উদযাপন করতাম, গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুরিপাড়া গ্রাম। তো আমরা 7 ভাই 3 বোন। আমি তখন ক্লাস 2-তে 3-তে পড়ি, যখন আমি মোটামুটি বুঝি আর কি। আমার বড় ভাই খন্দকার মুশফিক লাহি বাহার, মেজো ভাই খন্দকার মশরুল্লাহি বীরু। ওনাদের এই 2 দিন 2 রাত চোখে নিদ্রা থাকতো না, ঈদ উৎসব পালন করবে কিভাবে। আমাদের বাড়ির মেন ফটকে একটি গেট করতেন এবং বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সাজাতেন। আমরা সার্বক্ষণিক সহযোগিতা করতাম। যে তখন ঈদ মানে একটা আলাদা উৎসব ভাব পড়তো। প্রতিটা বাড়িতেই একটা আলাদা আনন্দ খুশি বয়ে যেত, ইমেজটা বয়ে। তো আমরা সেটা আলাদাভাবেই উপভোগ করতাম। আমার ইমিডিয়েট বড় খন্দকার মোসাদ্দেক ইলাহি পিরু এবং আমার ওর একটু বড় খন্দকার আশফাক ইলাহি নিরু, আমরা পিঠাপিঠি আর কি ভাই। তো আমাদের দায়িত্ব পড়তো ওই কাগজ টাগজ লাগানোর সাজানোর ব্যাপারে, প্লাস রঙিন কাগজ। তখন হচ্ছে ইলেকট্রিসিটি এখনো আসেনি তখন। তো ওই আয়রন করার একটা ব্যাপার ছিল, নতুন কাপড়গুলো নতুন ভাবে পরা কিংবা ওগুলো আয়রন করা। তো সেইখানে আমার দাদা, হ্যাঁ, তো আমার দাদার সূত্রে পাওয়া একটা হাতের আয়রন ছিল। তো সেইটা আমরা 3 ভাই মিলে, লোহার ওই ভিতরে কয়লা কিংবা কাঠ দিয়ে ওকে আগুন ধরে আবার বাতাস করা লাগতো, তারপর হিট হলে পরে সেটা দিয়ে আয়রন করা। তো এইটা আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ব্রিজ আছে। আমরা ব্রিজ থেকে বাড়ি পর্যন্ত 3 ভাই মিলেই, তখন আমি কত 1, 2, 3 এরকম পড়ি। তো সেই ক্ষেত্রে ওই আয়রনটায় আমরা সারাদিন নিচে পরিষ্কার করার জন্য রাস্তা দিয়ে ঘষতে ঘষতে চলতাম। এটা একটা আমাদের কাছে আলাদা উৎসব। পরিষ্কার হওয়ার পর তখন রাত ভরে চলতো এই কাপড় আয়রন করার বিষয়। কারণ আমরা 7 ভাই, আব্বা মা এ দিয়ে সবার কাপড় টাপড় ইস্ত্রি করা। এগুলো আমার বোন ছিল, ছোট বোন, তখন আনম্যারিড, রোকসানা খন্দকার ঝুনু। তো সেও এই ব্যাপারে কাপড় টাপড় পরিষ্কার আয়রনের ব্যাপারে হেল্প করতো। একদিকে চোখে পানি পড়তেছে, আর একদিকে পাখার বাতাস এবং আয়রন করা, 3টে জিনিস একটা। এই সমস্ত জিনিসগুলো আমাদের আজও স্মৃতিপটে ভেসে ওঠে। এই জন্য আমার ওই সমস্ত দিনগুলোকে আবার মনে হয় ফিরে যাওয়া। কিন্তু এখন ইলেকট্রনিক যুগ, মিডিয়ার যুগ এবং নিত্য নতুন জিনিস উদ্ভব হয়েছে, সেই কথা সেই জিনিস তো আর ফিরে আসবে না। আসলে শৈশব ফিরে যায় শৈশবে, মনে হয় যেন একটা সেই স্বাদ, সেই উৎসবের যে আনন্দ, সেটার সেটা ওইভাবে আমার মনে হয় আর আসে না। কারণ আমরা যেমন আবার ঈদ করে এসে সবাই কুলাকুলি করে আরেকজনের বাড়িতে যাতায়াত,
এবং মিষ্টি পায়েস নিয়ে কিংবা প্রতি বাড়িতে বাড়িতে আমরা গেট টুগেদার মতো যে মুখ করে খেয়ে আসতাম, ওরাও আসতো, এটা আন্তরিকতা ছিল আলাদা। ধন্যবাদ আপনাকে স্যার। এবার ম্যাডামের কাছ থেকে জানতে চাই, মানে আপনার শৈশবের ঈদ সম্পর্কে কিছু জানতে চাই বা স্মৃতিময় কিছু ঘটনা। শৈশবে ঈদের কথা আসলে সবই অনেক মজার ছিল। যেমন আমার বেশি মনে পড়ে যে আমরা যখন ড্রেস বানাইতাম, ড্রেস বানানোর সময় আমরা টেইলার্সে গিয়ে আমার ড্রেসের কত টুকরা কাপড় আছে আমরা সেগুলো আলাদা করে নিয়ে আসতাম, কারণ আমার ড্রেসটা আরেকজন দেখে ফেলবে। মানে এমন ভাবে রাখতাম এত মজা করে, আর ওই জিনিসটা ওই ড্রেসটা কাউকে তো দেখানোই যাবে না, দেখলেই কমন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে সবকিছু আনকমন থাকতে হবে, আনকমন থাকতে হবে, আমারটা যাতে আরেকজন না দেখতে পারে, একদম ঈদের দিন নতুন ভাবে নতুন করে সাজবো, তো এই ব্যাপারটা থাকতো। আবার আরেকটা মজার বিষয় ছিল যে আমরা সবাই ঈদের দিন রিক্সায় ঘুরতাম, তো ওই রিক্সায় ঘোরাটা মানে একটা রিক্সায় আমরা 5 জন 6 জন উঠছি, মানে এত মজা হইতো বলার মতো না। আর আরেকটা জিনিস আছে যে ওই যে কোক স্প্রাইট, যেমন আমরা তো গুছিয়ে গুছিয়ে 1 টাকা 1 টাকা করে গুছিয়ে গুছিয়ে রাখতাম, যে 7 টাকা ছিল তখন। ওইটা ওই স্প্রাইট ওই কোক গুলো মনে হয় অন্যরকম একটা টেস্ট। এখনকার এই স্প্রাইট কিংবা কোক বলেন যাই বলেন কোনো কিছু সেই টেস্টটা নাই কিন্তু। আবার আপনার হচ্ছে ঈদের দিনে সেমাই খাওয়া, এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে যাওয়া, সব পাড়ায় সবার বাসায় যাব, ওরা আমাদের বাসায় আসবে সবাই। আমার বাবাও লয়ার ছিলেন, আব্বু জিনাদার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন যেহেতু, আবার বাড়ির সভাপতি ছিলেন জিনাদা বারের, আমাদের বাড়ি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদহ। তো সব চাচারা আসতেন নামাজ পড়ে আমাদের বাসায় সবার আগে খাবে, তারপরে হচ্ছে অন্য বাসায়। তো এইরকম মানে একটা এমন একটা এক্সাইটেড ব্যাপার ছিল ঈদটা, তা বলার মতো না। এখন সেরকম নাই আসলে। অতীত তো অতীতের যে শৈশবের যে স্মৃতি আসলে খুব মধুময়, স্মৃতিময়, আসলে এটা ভোলার নয় কখনো, এটা মন থেকে আমরা ভুলতে পারি না। সেটাই, আগে তো আমরা আসলে ভাই বোনও অনেক বেশি ছিলাম, মজাটাও অন্যরকম ছিল। এখন দেখি যে আমার বাচ্চা, যেমন আমার 2টা ছেলে, ওদের যত ড্রেসই কিনে দিই ওদের মনে হয় তৃপ্তি নাই। আর একটা ড্রেস ছিল তখন, ওইটাই ছিল যেন অনেক কিছু, ঈদের জন্য অপেক্ষা যেন একটি ড্রেস পাবো, সেটাই। এখন সেটা নাই। ধন্যবাদ আপনাকে। আসলে যে শৈশব থেকে আমরা যখন প্রাইমারি পার হয়ে যখন আমরা একটা হাই স্কুল লেভেলে চলে আসলাম, তখন একটু বড় হলাম বা একটু বুঝের, সেই সময় স্মৃতি বা ঈদের বিষয়টি কেমন ছিল? সেটা আরেক ধরনের ইন্টারেস্টিং বিষয় যে আমার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তো শ্রীপুর খামারপাড়া থেকে উনি শিফটিং করেন নড়াইলের লোহাগড়া বা পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমানে এটা সরকারি স্কুল, ওখানে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তো আমি ওখানে ক্লাস 4-এ গিয়ে ভর্তি হই, 4 থেকে ইন্টারমিডিয়েট পাস করে রাজশাহী ইউনিভার্সিটির লয়ে ভর্তি হই। তো সেই ক্ষেত্রে আমার একটা বিষয় মনে পড়ে যে ম্যাক্সিমাম টাইমে ওইখানে আমার আবার একটা ভালো একটা গন্ডি ছিল বন্ধু বান্ধবদের। আমরা ওই প্রতি বন্ধুদের বাড়িতেই একজনের বাড়ি খাওয়া হয়ে গেলে আবার রেস্ট নিয়ে আরেকজনের বাড়ি, এরকম শিফটিং করে করে রাত 12টা 1টা বাজতো একজনের বাড়িতে খাওয়া শেষ করতে করে আমরা চাঁদনি রাতে ঘুরতাম, আনন্দ, আবার পটকা বাজাতাম। তো এমন এক সময় আমি তখন ক্লাস 10-এ পড়ি, ছাত্র, প্রায় ঈদ কাছাকাছি আসছে কিংবা অল্প কয়েকদিন, আবার 21শে ফেব্রুয়ারি রাত, 21শে ফেব্রুয়ারি রাত কাছাকাছি চলে আসে। তো আমি, আমার বন্ধু বর্তমানে ঢাকাতে আছে, ও তখন আর্মি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ডিজিএফআইতে রিটায়ার করে প্রথম ঢাকাতে আছে। ও একটা ডাব গাছে উঠছে, আমি একটা ডাব গাছে উঠছি, উঠে মনে আছে মহা আনন্দ। সে ঈদের আনন্দ থেকেও বেশি আনন্দ আমরা ক্লাস 10-এ পড়া অবস্থায় একটা ডাব গাছে, তখন রাত্রি বোধ হয় 12টা কি 1টা বাজে, আমরা 21শে ফেব্রুয়ারি সব প্রোগ্রামে সাজাতে ব্যস্ত, আবার আবার ওদিকে ঈদেরও একটা উৎসব ভাব মনে কাজ করছে। তো আমি তো মহা খুশি যে গাছে উঠে পড়ছি, একদম ডাব গাছের উপরে উঠেই কেবল চিৎকার করে বলছি, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। আমাদের বাসা এবং ডাব গাছ কাছাকাছি। আমার আব্বা ঘুমেতে এই কেড়ে, আমি তাড়াতাড়ি নামে কি পড়ি, এক নেমে বুক টুক বোধ হয় একটু ছিলে গেছিল, আমার ফ্রেন্ডের ওই অবস্থা, নেমে এক কে দৌড়,
পরে আবার বলছি যে না আমি না, আমার বন্ধুরা ছিল। তো এইটাই আমার খুব এখনো যখন একা একা থাকি আমি ভাবি আর নিজেই হাসি যে এই সেই স্মৃতিময় দিনগুলো এই জন্য উজ্জীবিত হয় মনের ভিতর। আর সবসময় একটা তারুণ্য ভাব হয়, কারণ আমরা এই অ্যাথলেটিক হিসেবেও কাজ করতাম, খারাপ না, ফুটবল খেলোয়াড় ছিলাম। তো এই মাঠে একরকম, আবার প্রতিযোগিতা, আবার পড়ার টেবিলে, আবার ক্লাসে আর এক রকম প্রতিযোগিতা, সব মিলাই। আর ঈদ আসলে তো কোনো কথাই নেই, আমরা মনে হয় পুরো রাত জায়গায় বন্ধু বান্ধব মিলে আনন্দ ফুর্তি করতাম। তো সেই ক্ষেত্রে লোহাগড়া, মধুমতি নদী সবই যেন প্রাঞ্চল, পাঠেই ফুটবল খেলা মাঠ, হ্যাঁ স্কুল সাথেই, এখনো আমার দৃশ্যপটে সবকিছুই ভেসে ওঠে এবং মনে হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, সেই সোনালী দিনগুলো। কিন্তু স্মৃতি তুমি বেদনা, মানে স্মৃতি তো শুধু স্মৃতির মধ্যে থেকে যায়। আসলে শৈশব কৈশোরের যে বিষয়টা, এটা আসলে মানুষের জীবনে ভুলার না। এই যে আজকে আমরা সেই শৈশবের স্মৃতিচারণ করছি, এটা আসলে মনে হচ্ছে যেন আমি সেই শৈশবে চলে গেলাম। আপনি সৈকত সাহেবের রিকোয়েস্টে আমরা আসতে পারছি এবং সেই মানে শৈশব, কৈশোর, যুবক এসব মিলাই যে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা অতীত স্মৃতিগুলো রোমন্থন করতে পারছি, এই জন্য আমি এনএন টিভি এবং আয়োজক এবং সৈকত সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ছাত্রী ধ্রুবকে, ওর মাধ্যমে একটা এখানে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে। আর এবার আমি একটু ভাবির কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ওই যে প্রাইমারি লেভেল থেকে যখন আপনি হাই স্কুল লেভেলে চলে গেলেন, তখনকার জীবনে আপনার শৈশবে মানে ঈদের বা স্মরণীয় স্মৃতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি যখন প্রাইমারি থেকে এসে আসলাম হাই স্কুলে, তখন কিছুটা মানে অনেক বুদ্ধি হয়েছে। ওই যে বললো না ডাব গাছে ওঠা, ওইটা আমরা যখন 27 রোজার দিন, মানে 27 রোজার রাতে সবাই নামাজ পড়তে যেত, আমরাও নামাজ পড়তাম। পড়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখতাম যে আমাদের ডাব গাছ খালি, যত ডাব ছিল মানে সব ডাব শেষ। কে বা কারা নিয়েছে আমরা কিছুই জানি না। আম গাছে যদি আম থাকছে, আম গাছ পুরো খালি। সকালে উঠে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম যে আমরা মানে আমাদের কাছে কোনো আম নাই, ডাব গাছে ডাব নাই। মানে যতই পাহাড়ি মাঝে মাঝে আমরা বারান্দায় এসে এসে দেখে যেতাম যে কেউ উঠছে কিনা, কেউ পারছে কিনা, কিন্তু কোন সময় দেখতাম যে কেউ না কেউ এসে নিয়ে গেছে। আমরা সকালে উঠে দেখতাম যে আমাদের কাছে কিছুই নাই। আর আরো মজার ব্যাপার যে আমাদের বাড়িতে হিন্দু যারা ছিল ওরা ইফতার খেতে আসতো রোজার দিনে। আমাদের কিছু প্লেট আলাদা করে রাখতে হতো। আমরা একজনকে দাদু বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম। ওনারা বলতো যে ইফতার খেতে খুব মজা। তো ওই ইফতার গুলো ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে স্লোগান ছিল। হ্যাঁ, আমরা তখন তো এই স্লোগান ছিল না আসলে। তখন আমরা সবাই যার যার বাড়িতে, যেমন ঈদের দিন আমরা হিন্দুদের বাড়িতে গিয়ে, যে মানে হিন্দুরা আমাদের বাড়িতে এসেছে, আবার আমরা ঈদের দিন, পূজার দিন আমরা গিয়েছি, খেয়েছি। তো ওই সময় ওরকম একটা ছিল যে ওই 30 দিনই ওই দাদুর জন্য আর কাকার জন্য আমাদের ইফতারটা রাখতে হইতো। মাও খুব মজা করে রাখতেন যে আমাদের যেহেতু কাকা আসে, তো ওনার জন্য কাকার আন্তরিকভাবে আমরা এটা রাখতেন সব সময়। আর সবার জন্যই তো সেইভাবেই করা হইতো। আবার ছোটবেলায় আমাদের সময় তো এত আইসক্রিম ছিল না, ওই বরফ ছিল, এই বরফ ফ্যাক্টরিটা একটাই ছিল। তো ওখানে সবসময় আমরা চিন্তা করতাম কে যাবে তাকে দিয়ে একটু বেশি করে বরফ নিয়ে আসবো। তারপরে অনেক সময় হতো যে লেবু থাকতো না, লেবুর সিজন থাকতো না, সিজন ছাড়া তখন তো এত কিছু পাওয়া যেত না। তো ওই সিজনে আপনার লেবু থাকতো না, লেবুর পাতা দিয়ে কিভাবে আমরা একটা শরবত করতাম, এত সুন্দর একটা সেন্ট থাকতো, মানে এত সুন্দর একটা স্মেল, যে ওইটা আমার মনে হয় এখন কোনো কিছুতে পাই না। যত লেবু এখন আসলে তখন তো ছিল একটা মানে প্রাকৃতিক বিষয় ছিল, এখন তো কৃত্রিম ভাবে অনেক কৃত্রিম আর্টিফিশিয়াল অনেক কিছু হতো এবং হাইব্রিডের অবস্থায়, তখন তো ন্যাচারাল সবকিছু ছিল। আরো একটা মজার ব্যাপার কি যে আমাদের পাড়াতে তখন আমাদের এই ফ্রিজ হয়েছে, কোরবানি ঈদ সবাই ফ্রিজে রাখতে আসছে, মা কাউকে না করতে পারছে না। এখন না করতে পারতেছে না, আবার রাখতেও হবে। আর ওই ফ্রিজে এত এই মাংস তো ধরবেও না, কি করবে? আমার বোন, আমার সেজো বোন আর আমার মা দুজনে মিলে ফ্রিজে
মাংসগুলো রেখে ওটা একটা রশি দিয়ে বাঁধছে, বাঁধার পরে ওই মানে বাঁধার ইয়েটা তো থাকবে না ফ্রিজে, বাতাস বাতাস পাস করতেছে, ওই সব গোশ গেছে নষ্ট হওয়ার পরে এখন কি করবে, কাউকে মানা করতে পারে নাই। তারপরে এই গোশগুলো তো সব মোটামুটি যেগুলো ভালো ছিল সবাইকে দিয়েছে। তারপরে কিছুটা ইয়ে ছিল, তো ওই গোশগুলো এতগুলো গোশ আমরা ফেলে দিব, তো মাকে বললাম মা এক কাজ করি, আমরা ওইগুলো ভাজি করি। মা বলছে খাওয়া যাবে না, তোমাদের কোনো সমস্যা হবে পেটে। আমরা তো নাচবান্ধা ঈদের মাংস ফেলবো কেমনে। তারপরে আমরা ওইগুলো অনেক মজা করে করছি, তেলে ভাজছি, ভাজার পরে এত সুন্দর ঝুরা ঝুরা একটা মাংস হয়েছে। পরে আমরা সবাই মানে আমরা পাড়ার সবাই মিলে খেয়েছি, খেয়ে সবাই আবার মনোরোধ করতেছি যে পরের বছরও যেন এরকম হয়, মানে ভালো লাগে নষ্ট হয়ে যায়। মজা হয়েছে যে আমরা অবাক আসলে শৈশব মানুষকে জীবনে আসলে অনেক আনন্দদায়ক একটা বিষয়। আসলে শৈশবে কিন্তু আমরা এই বিজ্ঞ আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল এবং একজন প্রিন্সিপাল, তারা এত এত মোটা মোটা বই পড়ে এবং এত বইয়ের তারা পড়ে অভ্যস্ত। কারণ আইন পেশা হচ্ছে যেমন একটা কথায় বলে যে আইনজীবীরা নাকি প্রতিদিনই শিখছে। হ্যাঁ, এই জন্য তো চুপ হ্যাঁ, করে গেছে। প্রতিদিনই শিখছে, শিক্ষার শেষ নেই। যে একটি সাগরের যে যত বড় সাগরটা আছে কিনা, সেই সাগর থেকে মানে এক ফোঁটা বিন্দু যে পানির ফোঁটা, সেই ফোঁটার অনেক আইনজীবীকে জিজ্ঞেস করলে বলে যে সেই বিন্দু মাত্র ফোঁটারও জ্ঞান এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। আইন পেশাটা হচ্ছে অনেক পেশা এবং অনেক লার্নেড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে একমাত্র এই পেশার লোকদেরই লার্নেড বলা হয়, অনেক জ্ঞানী, অনেক মোটা মোটা বই পড়ে। তবে আমরা আসলে ভিতটা হচ্ছে কিন্তু আমরা প্রথমেই যখন নাকি শুরু থেকে আমরা লেখাপড়া করি তখন কিন্তু আমরা আদর্শলিপি সকলে আমরা পড়েছি এবং সেটা থেকে শুরু হয়। আচ্ছা, আজকে দেখবো আমরা যে আসলে আমরা আদর্শলিপির বিষয়টা কতটুকু আমরা মনে রাখতে পেরেছি। স্যার আমরা দেখবো। তবে কি সবাই তো অবশ্যই জ্ঞানী, অনেক লার্নেড। আমরা শরৎ থেকে পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত দেখবো স্যার, একটা না কতটুকু আপনি বলতে পারেন, এটা আমরা মনে আছে, আমরা দেখতে চাই। সারে আদর্শ দীর্ঘই উচ্চ দীর্ঘ ক খ গ ঘ ঙ চ ছ ব ড ঘ ই চ ছ দ ঢ দ ন্ত ন প ছ দ দ ন ত প ফ ব ফ ম অন্তস্থ জ র ল পেট্রোবদর্শ তালবর্ষ আগে। আসলে এটা কিন্তু কোনো দোষের কিছু নেই, আসলে চর্চা। যে আইন পাশে এসে এত বড় বড় আইনের বই পড়তে পড়তে দেখা যায় অনেক সময় এই চর্চাটা হয় না, কিন্তু আমরা হচ্ছে ভিত। এটা কিন্তু কাউকে ছোট করার জন্য আমরা, দর্শক ছোট করার জন্য আমরা বলছি না, কারণ তাকে হচ্ছে আমাদের অবশ্যই জানতে হবে। কারণ আমরা ভিত, আমরা যেহেতু সরস্বর আদর্শলিপি থেকে আমরা শুরু করেছি, সেটা থেকে আমরা অবশ্যই এখন সে বিজ্ঞ আইনজীবী। এখন দেখবো এখন ভাবি কতটুকু একটা না বলতে পারে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ ঝ ঞ ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তেন্ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালবস্যা পেটকাটা মধ্যাহ্ন স বয় শূন্য র ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ খণ্ড তো অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তার চেয়ে কিন্তু আমাদের লার্নার স্যারের চেয়ে কিন্তু আমাদের ভাবি, মানে উনি হচ্ছেন কামিল লয়ার। আসলে কামিল লয়াররা কিন্তু আরো জীবিত এবং জ্ঞান প্রখর। এই কারণে আসলে দুজনেই কিন্তু সব জানেন, আইন পেশায় তারা এত নিয়োজিত। আমার তো চর্চা হয়, মানে বাচ্চাদেরকে পড়াইতে হয় না, এই কারণে অনেকটা চর্চা হয়। যাই ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি একটু ইয়াং লাইফ ইয়াং, যে যখন নাকি আমরা প্রাইমারি স্কুল পার হয়ে এসএসসি পার হয়ে আমরা কলেজ লাইফ পদার্পণ করি, সেই কলেজ লাইফ হচ্ছে ইউনিভার্সিটি লাইফ বা কলেজ লাইফ হচ্ছে কিন্তু মানুষের জীবনে অন্যরকম একটা ধাপ। সেই ধাপে সম্পর্কে আমরা সেই ধাপের ঈদ বা সেই ধাপের আমরা স্মৃতিময় কিছু বিষয় আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। তো এই ঈদের দিনে আমাদের এক মাস রোজা খুব কষ্টকর ব্যাপার। ছোটবেলা থেকেও টুকটাক প্র্যাকটিস করতাম।
মা, আমার বড় ভাইরা থাকতে চাইতেন না, যে ছোট, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে আবার ভাইদের খাওয়া শেষে আমাদেরকে ডেকে খাওয়াতেন, আমরা কষ্ট করে রোজা থাকতাম। তো সেই থেকে রোজা থাকা একটা প্রবণতা এসে যখন আমরা স্কুল পেরিয়ে কলেজগুলিতে গেছি, তখন আমরা 30টা রোজায় থাকতাম। তো মেনলি এই 30 রোজা সামনে রেখে কি করে ঈদ সামনে পাবো, একটা সোনার হরিণীর মতো। তো 27শে রমজান তো আলাদা বিষয়। ওই দিনে আমার মা বিশেষ করে সমস্ত প্রকার ওই মিষ্টি জাতীয় রান্না করতেন, আর মসজিদ দিতেন। আমরা মসজিদে সারা রাত নামাজ পড়তাম, কয়েক ভাই মসজিদে গিয়ে নামাজ পড়তাম এবং এসে পরে সেহরি খেতাম। এমনি টাইমে কলেজ লাইফে আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি, আন্দোলন সংগ্রামের মাস, এরশাদ বিরোধী আন্দোলন। তখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে নিজেদেরকে সামিল করতেছি। একদিকে স্বৈর শাসক বিতাড়িত করার দৃঢ়প্রত্যয়, আর একদিকে সামনে ঈদ। এখন পুলিশি ধাওয়া, ঘুম হয় না, আবার ঈদের আনন্দ থেকেও বিরত লাভ করব না। সেই ক্ষেত্রে আমরা যারা কয়েক বন্ধু বান্ধব ছিলাম, আমার এক বন্ধু প্রয়াত সর্দার জাহিদুর রহমান রিকাত, চরকাফাবাদ, বর্তমান সেনাপ্রধানের দাদাবাবু ওখানে। ওদের বাড়িতে গিয়ে অনেক সময় আশ্রয় নিয়েছি এবং ঈদের দিনে আমরা তা থেকে আমাদের বাসা থেকে ওদের বাড়ি একদম মধুমতি নদীর সাথেই, তো ওদের বাড়িতে গিয়েও আনন্দটা উপভোগ করতাম। এবং ওর মায়ের রান্নাও আমার এখন পর্যন্ত খুব মনে পড়ে। আমাদেরকে নিজের সন্তান থেকে আলাদাভাবে দেখিনি, আমরা ফ্যামিলিগতভাবে একে অপরের সাথে সম্পৃক্ত থাকি। ছোটবেলার ভিতরে একটা আলাদা স্পিড কাজ করতো, সেইটা থেকে কিছুটা বেরিয়ে যখন দেশ জাতি নিয়ে একটা চিন্তা মাথায় কাজ করতো, তো ঈদের উৎসবটা মনে মনে ওই বাল্যকালের মতো ওইভাবে আসেনি। তখন কি করে দেশকে বাঁচানোর জন্য স্বৈর শাসককে উৎখাত করতে হবে, সেইটার কি পরিকল্পনা, এইগুলো যখন আমাদের কলেজের ছাত্র নেতারা ছিলেন এবং সেই আঙ্গিকে আমরা বেশি ব্যস্ত থাকতাম, যার ফলে ঈদ উদযাপন আলাদা বিষয়, আবার দিকে পুলিশি ধাওয়া, এটাও একটা টেনশন কাজ করতো। তো আমি ছাত্র রাজনীতি থেকে যখন নিজেকে একজন কর্মী হিসেবে এস্টাবলিশ করতে পেরেছিলাম, তখন আমার ঈদের আনন্দ থেকে দেশ বাঁচাও জাতি বাঁচাও আন্দোলনকে আমি নিজেকে আরো বেশি প্রাধান্য দিয়েছি, এনজয় করেছি। হ্যাঁ, তো মাঝে মাঝে আবার এই রোজার ভেতরেও খেলাধুলো করছি। আমরা রোজা থেকে অনেক সময় ফুটবল খেলতে গিয়েছি, বিভিন্ন গ্রামে খেলতে গিয়েছি। তখন তো ক্রিকেটের এমন প্রচলন ছিল না, কারণ গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট মানে চতুর্দিকে দর্শক প্রবেষ্টিত, এবং আমি ওখানে গোলকিপার হিসেবেই খেলতাম, গোলরক্ষক ছিলাম। হ্যাঁ, একটা আমার সুনাম ছিল। কিন্তু সামনে ঈদ, আব্বার পারমিশন ছাড়াই অনেক সময় লুকিয়ে গেছে, রোজার ভিতরেও খেলতে দ্বিধা করি। তখন আমি স্কুল কলেজ একইভাবে খেলাধুলা করতেছিলাম। কিন্তু যে বাল্যকালের বা কৈশোরের যে ঈদ আনন্দ যুবক মানে যৌবনে, সেইটা ওইভাবে এনজয় করতে পারি, কারণ ব্যতিক্রম। হ্যাঁ, দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ন্যায্য অধিকার পাওনা, শিক্ষা শেষে বেকারত্ব ঘুচাবার জন্য তার চাকরির সুযোগ, চাকরির সময়সীমা আবার পেরিয়ে যাচ্ছে সেশন জটের কারণে, সবকিছু মিলাইয়ে তখন মাথায় একটা আলাদা টেনশন কাজ করতো। তো আমি নিজেকে ওইভাবেই সম্পৃক্ত রাখছি যে যতদিন পর্যন্ত শরীরের শাসক যদি উৎখাত না হয়, দেশে আর্থসামাজিক অবস্থাটা সুদৃঢ় হবে না। মানে আরেকটি দেশ জয়ের আর স্বাধীনতা। হ্যাঁ, তা আর্থসামাজিক কাঠামোটাকে যদি শুধুই না হয়, আমি আজকের যে যুবক, কালকে আমি শিক্ষা শেষে কাজের কর্মে ঢুকতে পারবো না। কর্মের সুযোগ না পেলে আমার মানে ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা অনেক সময় বলতাম শিক্ষা শেষে কাজ চাই, নইলে বেকার ভাতা চাই। এই সমস্ত বিষয়গুলোই তখন মাথায় বেশি কাজ করতো, ঈদের আনন্দ থেকেও আলাদা। কারণ যে কোনো ব্যাপার হোক, আগে স্বৈর শাসককে হটাও। ধন্যবাদ আপনাকে। এবার একটু আমি ম্যাডামের কাছে যাব, যে আসলে ইউনিভার্সিটি লাইফের বা কলেজ লাইফের ঈদ সম্পর্কে কিছু জানতে চাই, বা তখনকার জীবনের এনজয়টা কেমন ছিল।
কলেজ লাইফটা আসলে পড়াশোনায় 2 বছরে কিভাবে জানি কেটে যায় ওইটা অতটা মনে নাই। তবে ইউনিভার্সিটিতে যখন আমরা পড়তাম তখন মানে একটু দায়িত্ববোধ চলে এসেছে, একটু বড় হয়েছি। মা তখন কিছু কিছু বিষয় দিতেন, যেমন রান্নার কিছু কাজ। তো ওই সময় সেমাই কিংবা কাবাবটা কিভাবে কি করব এইগুলো নিয়ে বেশি করতে হতো। তারপরে আবার ইউনিভার্সিটি মানে তো আমার মানে যথেষ্ট বয়স হচ্ছে 24-25 বছর। তো ওই সময় মা বাবা দুজনেই চিন্তা করতে যে মেয়েকে বিয়ে দিতে হবে, সেই জন্য একটু রেস্ট্রিকশনে বিষয় থাকতো একটা। ওই সময় অত মজা আর ছোটবেলায় যেমন মজা করেছি ওইটা ছিল না। তারপরে বড় ভাইও চলে গেলেন ইংল্যান্ডে, যার কারণে বড় ভাই যেহেতু চলে গেছেন মানে একটু এই ছোট তাদের প্রতি একটা দায়িত্ববোধ, তাদের প্রতি একটা দায়িত্ববোধ এগুলো ছিল, যার কারণে অতটা ইয়ে ছিল না। প্লাস বোনদের সবার বিয়ে হয়ে গেছে, আমরা অনেক ভাই বোন, আমরা 6 বোন 3 ভাই। তো সব বোনের বিয়ে হয়ে গেছে, তখন একা একা কেমন জানি একটা ইয়ে লাগতো। আর ইউনিভার্সিটিতে যেহেতু পড়তাম সেহেতু বান্ধবীরাও কেউ কাছে ছিল না, সবাই দূরে দূরে, এক একজন এক এক জেলায়। তো ওইভাবে আর কি হয়েছে, অতটা মজা ছিল না তখন। দায়িত্ববোধটাই সবচেয়ে বড় প্রাধান্য ছিল। তবে বিয়ের পরে আমরা যেমন অ্যাটাচড ফ্যামিলি, ঈদের সময় আমরা 7 যা সবাই একসাথে ঘুরি, একসাথে মজা করি, রান্না করি, আবার সবাই একসাথে বেড়াতে যাই, এটা বেশ ভালোই লাগে। এটা পরবর্তী পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছোটবেলায় অনেক কিছু আঁকাতাম, মানে অনেক কিছু যেন আমরা পৃথিবীটাই কি মনে যেন আমাদের, আমরা একজন চিত্রশিল্পী আর্টিস্ট, অঙ্ক আঁকতে পারি, আঁকাতাম। আজকে আমরা দেখব স্যার এবং ম্যাডাম দুজনকেই যে কোনো পশু বা পাখি কি 2 মিনিটে সুন্দর করে আঁকাতে পারে সেটা আমরা দেখব। পশু অথবা পাখি, ছোটবেলা আমরা অনেক কিছু আঁকাতাম। 2 মিনিট সময়, 2 মিনিট। অবশ্যই পশু পাখি হতে হবে। আরো সময় আছে, সমস্যা নেই, আরো কিছু যোগ করতে পারেন। 1 মিনিট, আরো 1 মিনিট আপনাদের হাতে সময় আছে। ইচ্ছা করে এটাকে মডিফাই করে আরো কিছু করতে পারেন। হ্যাঁ, করা যায়, ও চেষ্টা করতে পারবেন। ধন্যবাদ। আসলে আমাদের বিজ্ঞ লার্নেড আমাদের স্যার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আমাদের এলআই স্যার, এবং উনি একজন সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। কি সুন্দর আমাদের একটি চিত্র এঁকেছে। আচ্ছা, এটা কি স্যার? এটা আমাদের লোকাল পাখি, মানে কি পাখি? চড়ুই পাখি। চড়ুই পাখি, এটা চড়ুই পাখি। দর্শক, আমাদের স্যার এটা চড়ুই পাখি এঁকেছে, লোকাল চড়ুই পাখি। স্যার, চড়ুই পাখি স্যার কিভাবে স্যার আওয়াজ করেছে? চুই 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 চুই, এটা খুবই সাধারণ দেখে। তো আমার থেকে আমার ছোট ছেলে রাবিব ও এবং ওর বড় ভাই রাতিব, ওরা এগুলো খুব ভালো প্র্যাকটিস করতে পারে এবং ওদের আঁকা হাতও অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। আসলে চড়ুই পাখি সুন্দর করে যেভাবে ডাকে স্যার কিন্তু সেম অবিকল ওইভাবেই ডেকেছে। আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম, আমাদের ভাবি, সুন্দর এঁকেছে প্রজাপতি। আসলে কোনো ভাষা নেই, সত্যি সুন্দর একটা প্রজাপতি। আর প্রজাপতি কিভাবে এটা মানে করে, মানে উড়ে কিভাবে, একটু এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, প্রজাপতি পাখা মেলে এইভাবে উড়ে। সত্যি, আসলে সত্যি সুন্দর, অনেক সুন্দর একটা বিষয় হয়েছে। এবার আমরা একটু দর্শক, আমরা একটু অন্য বিষয়ে চলে যাচ্ছি। স্যার, আপনাদের এই বিবাহিত জীবনে মানে এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? না, লাভ ম্যারেজ হওয়ার সুযোগ নাই, কারণ আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে সরাসরি বার কাউন্সিল এনরোল হয়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করি।
তখন সে বোধহয় মেট পাস করছে বোধহয়। আমার যে জেলা মাগুরা আর তার জেলা ঝিনাইদহ। তো এখানে আমার রিলেটিভের মাধ্যমে তার বাবার প্রপোজ আসলো যে একটা ভালো ছেলে দেখেন। তখন উনি স্যারও ছিলেন একজন আইনজীবী ছিল। হ্যাঁ, তো উনি আমার কথা বললায়, তো আমার মারও দীর্ঘদিন ইচ্ছা যে যাতে তার জীবদ্দশে বিয়েটা দেখে যাচ্ছে, বয়স হয়ে গেছে, তো খুব চাপ, ফ্যামিলি থেকে খুব চাপ। কিন্তু আমি চাচ্ছি যে ফ্যামিলিটা একটু গুছিয়ে, আমরা 7 ভাই 3 বোন, তো আমি টোটালি হচ্ছে 9ম। আমার ছোট ভাই ও খন্দকার লুৎফুল্লাহ, ডক্টর খন্দকার লুৎফুল্লাহ, প্রফেসর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বর্তমানে। ও তখন অধ্যয়নরত। তো আমার এমন প্রেশার আসলো যে আমার আর না করা কি। তো বড় ভাইরা বললো যে চল দেখি। ঠিক এই ঈদের পরের দিনই, আজকে যে ঈদ, এরকম কোন এক ঈদের পরের দিনই আমার ভাই, মেজ ভাই অসুস্থ, যেতে পারেনি। অন্য আমার ইমিডিয়েট বড় ভাই সেজ ভাই যে, এবং আমার বড় ভাই আবার চুয়াডাঙ্গা চলে গেছেন, উনি ওই দিনে আসলেন ঈদের পরের দিন। এসে উভয় পক্ষের দেখা উনি আবার তখন মাস্টার্স পাস করে হয়তো কোনো কাজে ইন্ডিয়াতে ছিলেন, তারপর আসছেন। আসার পরে তো আমার যা আর কি মোটামুটি প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। আমাদের ম্যাডামকে, হ্যাঁ, আমি বললাম, ভাইরা বলবে কি অবস্থা। সব মুরব্বীরা আবার সরে গেছেন রুম থেকে, বলে ওদের পার্সোনালের কথা বলার সুযোগ নেই। তো আমরা এমনি স্বাভাবিক কথা বললাম। তো আমি উনি জিজ্ঞেস করে পার্সোনাল কোনো চোখ আছে কিনা, না সেদিক থেকে না। তো ঠিক আছে বললেন যে মুরব্বীরা যেটা করে সেটাই। আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি বেরোয়, তো ভাইরা জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার, কেমন? আমি বললাম আলহামদুলিল্লাহ, তো ভালো, খুশি। এরপরে দীর্ঘদিন সে আর কোনো টেস্ট পাচ্ছিল না। টেস্ট পাচ্ছে, আমি তো ঢাকায় চলে আসছি। তো সে তখন এখানে ধানমন্ডিতে কোডা, ওখানে প্রফেশন চাকরিতে ছিল। তো ওখানে যে কোঅর্ডিনেটর ছিলেন, ওনার সাথে যোগাযোগ করে বলেন, ভাই উনি কোথায়, বলে দেশের বাইরে আছেন, তো আসলে পরে সংবাদ দেবো। আমি কাইন্ডলি একটু সংবাদ দিই। মানে দেখার পরে আর কোনো দেখা, আর দীর্ঘ গ্যাপ, এই আসি ওই সেই চণ্ডীদাস রজকিনীর মতো অবস্থা। কখন ওখানে কোঅর্ডিনেটর সাহেবকে বলে রাখছিলাম, এদিকে প্রায় বছর ঘুরে যাচ্ছে, কোনো বাড়ি থেকে চাপ, মানে দেখার পরে প্রায় বছর। আমি চাচ্ছিলাম যে আমার অন্তত পদ্মার ওই পাশেই আমি অনার্স মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি, এই আমার মনে আসে, এবং আমার পদ্মার ওই পাশে হচ্ছে, এরকম মনে হয়। তো সেক্ষেত্রে আরেকটা মেয়েকে আমি দেখছি, ফ্যামিলির চাপে দেখাটা হয়ে গেছে, কথাবার্তা প্রায় শেষের দিকে। ঠিক এই মুহূর্তে ওই যে চণ্ডীদাস রজকিনী সে বসছি সিপের মধ্যে টোকা দিল, ওই ভদ্রলোক বললো যে ইয়েস উনি আসছেন, মিস কল দিলেন। ম্যাডাম কি দেশের বাড়ি ছিল? হ্যাঁ, ইন্ডিয়াতে ছিলেন কাজের প্রয়োজনে। হ্যাঁ, কাজের প্রয়োজনে। তা আসার পরে সেই ওই বসিতে টিপ দেয়, আমাদের প্রথম টিপটা দিল, দেওয়ার পর মিস কল বলে, মিস কল দিলে আপনি, তখন কিন্তু 7 টাকা মিনিট। এই যে শুরু হলো, তো উভয়ের ভিতরে একটা কথাবার্তা হচ্ছে। মিস কল প্রথম কি আপনি দিলেন? না, মিস কলটা উনাকেই দেওয়ার কথা ছিল, কারণ আমি তো নাম্বার আমার কাছে ছিল না, আমি দিই না। তো মিস কল আসে, আমি রিপ্লাই দিয়েছি। হ্যাঁ, আমার মিডিয়া কিন্তু ওই ভদ্রলোক কোঅর্ডিনেটর নামটা কি, নান্না শেখকে ধন্যবাদ জানাই যে উনি এই হেল্পটা করে দিয়ে গেছিলেন। তো সেই ক্ষেত্রে তারপরে আস্তে আস্তে কথাবার্তা বলেই বোধহয় 2006 সালের 1 সেপ্টেম্বর আমাদের, মানে দেখার কত দিন পরে বিয়ে হলো? 1 বছর, 1 বছরের প্লাস। ঈদের পরের দিন দেখাই, আজকে যে ঈদ আমরা উদযাপন করছি এই আজ আপনাদের এনএন টিভির মাধ্যমে, ঠিক এমনি এক ঈদের পরের দিনেই ওনার দেখার জন্য গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যখন আপনি প্রথম স্যারকে দেখলেন, তখনকার অনুভূতিটা কেমন ছিল? আমি বুঝতে পারি না যে পাত্র এটা। আমি আমার বড় বোন গিয়েছি আমার ফুপুর বাসায়, তো ওরা অনেকগুলো ভাই সবাই আসছেন, আসলে কে যে পাত্র সেটা আমি আমার বোন দুইজনে বুঝতে পারি না, মানে কনফিউজ ছিলেন। জি জি। তারপরে আস্তে আস্তে অনেকদিন পরেই আবার হলো, তারপরে এনগেজমেন্ট দিয়ে
এইভাবে আর কি। বিবাহের পরবর্তীতে আপনাদের যে কুলজোড়ে কি সন্তান ছেলে মেয়ে কতজন আপনারা? আমাদের 2টা ছেলে, বড় ছেলে এবার এসএসসি দিয়েছে আর ছোটটা ক্লাস 3-তে পড়ে, এই 2জন। বিয়ের পরবর্তীতে যখন সন্তান হলো, মানে বিয়ের পরবর্তীতে আপনাদের প্রথম যে শ্বশুরবাড়িতে যাওয়া হলো, মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তখনকার যে প্রথম ঈদটা হলো, তখনকার কেমন ছিল এবং তখনকার ঈদের অনুভূতিটা কেমন ছিল? না, আসলে যে অন্য জায়গায় একটা নতুন একটা পরিবেশ ঈদ, তো স্যার অনেক হেল্পফুল ছিল, যার কারণে অতটা সমস্যা হয় না। আর ওদের বাসায় ঈদের, আমার শ্বশুর বাড়িতে ঈদের পরদিন কি করে, ওরা পিঠা করে, সাথে গরুর মাংস পিঠা। তো ওইটা ওরা যখন আমাকে খেতে দিয়েছে, আমি ভেবেছি এটা মনে হয় নাস্তা, এমনি মানে হালকা নাস্তা চায়ের সাথে মনে হয়। তারপরে মনে হয় সকালের নাস্তা আসবে। তো অনেক সময় হয়ে গেছে, আমি দেখি সকালের নাস্তা আসে না, আমার প্রচন্ড খিদা লাগছে। মানে পিঠা আর হলো মাংস পরে পিঠা ভেবে আমি ওই 1-2টা, শ্বশুর বাড়িতে নতুন প্রথম গেলে একটু লজ্জা থাকে, আর ওইভাবে পিঠা ইয়ে করে খাই নাই। যে মা তো কখনো ঈদের পর দিন আমাদের বাসায় খিচুড়ি হতো, গরুর মাংস মানে খিচুড়ি আপনার হতো। আপনার যে মেয়ে ছিল, মানে ধারণা ছিল যে ওই পিঠা আর মাংস খাওয়ার পরে পরবর্তী নাস্তা আসবে। পরবর্তীতে আবার মা- সকালের নাস্তা হয় রুটি পরোটা অথবা খিচুড়ি কিছু, আমাদের বাড়িতে যেমন আমরা খেয়েছি। তো আমার প্রচন্ড 12টা-1টা বেজে যাচ্ছে, আমার এত খিদা লাগছে, আমি বলতে পারছি না শ্বশুরবাড়ি কাউকে যে আমার খিদা পেয়েছে। আবার এদিকে আমি ভদ্রতার খাতিরে একটা পিঠা খেয়েছি, পরে দুপুরের খাওয়ার টাইম যখন আসছে তখন খাওয়া হয়েছে। ওই সময়টা মানে ওকেও বলতে পারছি না আমার খিদে পেয়েছে কি, বা একটা লজ্জা শরমের একটা হ্যাঁ, বিষয়, লজ্জা একটা লজ্জা ছিল, নতুন নতুন। বউ। তো এটা আসলে একটা এইভাবে অন্যরকম একটা হ্যাঁ, অনুভূতি। অন্যরকমই। আপনি ভাবিকে পাওয়ার পর আপনার এই প্রথম জন ঈদ আসলো, তখনকার অনুভূতি বা তখনকার আপনার এক্সাইটমেন্টটা কেমন ছিল? হ্যাঁ, সেটাই যে সস্ত্রীক ঈদ করার আনন্দটা আলাদা। তো খুব উদ্বেলিত হৃদয়ে এই ঈদের আগে গেছি ইয়াতে পদ্মা পাড়ে বাড়িতে। তো তখন আমার গাড়ি কেনা হয়নি, তো এমনি ওখানে একটা প্রাইভেট কারে আমি বাড়িতে গেছি। তো আজকে এই রোজার এই ঈদের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার ইমিডিয়েট বড় ভাই খন্দকার মোসাদ্দেকের ওয়াইফ, উনি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন। যার ফলে আমাদের বাড়িতে এই 7 ভাইয়ের 7টা বউ, তবে একজন নাই, এটা খুব কষ্টকর। এবং তা একটা ঈদ আসলে তা একটা আলাদা ভূমিকায় থাকতো। আমাদের বাড়ির সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে একটা হই হুল্লোড়। এখনো আমরা 7 ভাই ঈদের আগ থেকেই একই পাতিলে ভাত খাই, রান্না বান্না সব একসাথে, এবং সারা দিন রাত একটা হই হুলস্থুলের ভিতর কাটে, না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, তো আমার হিসাবে হচ্ছে যে প্রতি ওক্তে 40 জন করে কি 45 জনের রান্না হয় ঈদের আগে, মানে বড় ফ্যামিলি। হ্যাঁ, তাতে একদিনে 100-র উপরে লোকের রান্না একদিনে, আমি হিসাবটা এইভাবে করি। এখন গত রাত্রে বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো বললেন যে এবার কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ, তবে সেই মোতাবেকই আসছি। আজকে ঈদ, বড় ভাইয়ের নির্দেশ আমরা কখনো উপেক্ষা করতে পারিনি। তো তখন ছিল কুরবানি ঈদ, ঈদুল আজহা। তো আমি ফার্স্ট ঈদ বাড়িতে গেছি, মানে বিয়ের পরবর্তী। হ্যাঁ, ফার্স্ট কোরবানি আমার ওই ইমিডিয়েট, এই জন্য স্মরণ করলাম, ইমিডিয়েট বড় ভাই যে মোসাদ্দেক পিরু, ওর ওয়াইফের তত্ত্বাবধানে আছে, আমার ভাবির তত্ত্বাবধানে দোতলায় বাড়িতে সে অবস্থান করতে, তাকে সঙ্গ দিচ্ছে, নতুন বউ তো। আর আমি আর আমার 3 ভাই 4 ভাই মিলে আমরা গেছি আমাদের বাড়ি থেকে প্রায় 5-6 কিলো দূরে গরু কিনে, লাস্ট হাট, পরের দিন ঈদ। গরু কিনেছি, কিনে একটা ভ্যান মতো বলে, ওতে উঠিয়েছি, আর আমরা পিছে আসছি যাতে গরু হারিয়ে না যায় কিংবা লোক অন্যদিকে দৌড় না মারে। কিছু দূর আসার পরে গরু ভ্যান থেকে দৌড়, আমরা পিছু দৌড়, এই গরু আর ধরা যায় না। অনেক দূর অনেক লোকাল লোকজনের সাহায্যে নিয়ে উঠে এরকম কিছু দূর যায়, কিছু দূর আবার ভ্যানে, অনেক কষ্টকে আসতে আসতে রাত প্রায় 12টা বাজে। কারণ সেও তো উদ্বিগ্ন, তখন তো এইভাবে নেটওয়ার্ক নাই, হ্যাঁ, যে যোগাযোগ করবে। ফোন আছে
নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায়নি। হ্যাঁ, চিন্তিত কি হলো, কি নতুন আমার সংসারে এত বিলম্ব। এইখান দিয়ে তো আমাদের ভাবি খুব খুব উদ্বিগ্ন হ্যাঁ অবস্থা রয়েছে বাড়িতে। আলহামদুলিল্লাহ যাওয়ার পরে সে খুব উৎফুল্ল। সে ঈদের আনন্দটা মনে হয় ওই রাত্রি থেকে বোঝা গেছে, হ্যাঁ আজকে ঈদ। এটা আমাকে খুব স্মরণ করায় যে প্রথম ঈদটা উৎকণ্ঠার মধ্যে গেলেও ওই গরু কেনার আনন্দে কিন্তু সব। আসলে ভাবের প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু একটা বই প্রকাশ আমরা পেয়েছি। আর আপনাদের সন্তান হওয়ার পরে যে ঈদটা হলো, তখনকার কেমন অনুভূতি ছিল? তখন তো মানে অন্যরকম একটা, যেহেতু নতুন মা হয়েছি। আর আমার শাশুড়ি খুব শখ ছিল যে ছেলে বাচ্চা, তো ছেলেই হয়েছে, এজন্য উনি খুব প্রফুল্ল ছিলেন। উনি তো কিভাবে ওই সময় আবার উনি করলেন যে ওর আকিকাটা কিছুদিন দেরি করে দিতে হবে, মানে ঈদের সময় বাড়িতে যাব, সবাই মিলে ছেলের আকিকা দিব, সবাইকে ডাকবে, খাওয়াবে। তো ওই সময় সবাই মিলে বেশ ভালোই আনন্দ হয়েছে। সবাই মিলে, আমার বাচ্চাটা একদম ছোট, আমার বাবার বাড়ি থেকে সবাই আসছে, আবার শ্বশুর বাড়ি, সবাই মিলে মানে অনেক আনন্দ হয়েছে। ঈদ তো খুশি, ঈদ তো আনন্দের, কিন্তু কখনো কখনো মানুষের জীবনে কিন্তু বেদনা চলে আসে বা একটা ট্র্যাজেডি চলে আসে। আপনার জীবনে এমন কোনো ঈদ এসেছিল বা এমন কোনো সময় এসেছিল যে খুব ট্র্যাজেডি বা খুব দুঃখময় একটা ঈদ? গত বছর ঈদটা যেমন আমার জন্য খারাপ ছিল। মা গত বছর কোরবানির ঈদের আগে চলে গেল। ওই সময়টা খুব মানে ওই ঈদটা খুব খারাপ কেটেছে আমাদের জন্য। বাবা চলে যাওয়ার 7 বছর পরে মা চলে গেলেন। বাবা চলে গেলে আমরা এতটা কষ্ট পাইনি, কারণ মা ছিলেন। কিন্তু এখন মানে মাও নাই, বাবাও নাই, ওই ঈদটা আমার খারাপ কেটেছে। যাই হোক, মা বাবা মানুষের জীবনের একটি রত্ন। আমরা সবসময় দোয়া করি যেন তার ব্যস্ত কামনা করি এবং জান্নাতবাসী যেন হোক। সত্যি আসলে একটা খুব দুঃখময় একটা ঘটনা। আপনার জীবনে এমন কোনো সময় এসেছিল যে খুব দুঃখময় কোনো ঈদ বা কোনো স্মরণীয় খুব ট্র্যাজেডিমূলক? আম্মা বিয়ের আগে থেকে আমার কাছে বেশি তো বা ব্যথা বেদনা নিয়েই আমার থাকতেন। আমি অ্যাডভোকেট হওয়ার আগে আব্বা অসুস্থ পড়ছিলেন এবং অসুস্থ অবস্থায় আব্বা মারা যান আমি যখন অ্যাডভোকেট হই। উনি পাননি আমার ওকালতি 7টা গ্রহণ করা। তবে মাকে আমি পাশে রাখার চেষ্টা করেছি। মা মানে ঈদ আসলেই মাকে নিয়ে বাড়ি যাওয়ার একটা উদ্যোগ হতো, কিন্তু যখন মা একটু অসুস্থ ফিল করলো, কি সমস্যা বুঝতে পারছিলাম না। তো বিভিন্ন ডাক্তার দেখে বঙ্গবন্ধু মেডিকেলে গাইনি চেয়ারম্যান লতিফা শামসুদ্দিন, ওনাকে দেখানো হলো, উনি একটু আশঙ্কা করলো। তারপরে আমরা বঙ্গবন্ধু মেডিকেল অল থ্রু চেক আপ করলাম। তা আমরা যেটা ক্যান্সারের সেই ইঙ্গিত ওনারা বহন করেছিলেন, তা বললো যে অসুবিধা নাই, সামনে ঈদ, এই রোজার ঈদে। হ্যাঁ, আজকে যদি আমি সেই জন্য আমার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে তো আমি মনে করলাম যে ঈদটা পাবো। তো যে ওনারা টেস্ট দিয়েছেন তাতে বললেন না অসুবিধা নয়, পরে কিন্তু অপারেশন করতে হবে মাস্ট, অসুবিধা পরে করলেও অসুবিধা। আমি যেহেতু ঈদ সামনে, মায়ের যদি অপারেশন হয় তাহলে আমাদের সমস্ত ঈদের আনন্দটা মাটি হয়ে যাবে। মাকে বুঝতেও দিচ্ছি না যে তোমার অসুবিধা এবং অপারেশন লাগবেই। তো ডাক্তার যদি বলতো যে হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে, তো আমি সেইটাই সিদ্ধান্ত নিতাম। কিন্তু সেইভাবেই ওরা আমাকে ইঙ্গিত দেন নাই, যার ফলে আমি মনে করলাম যে না, তাহলে ঈদটা হয়ে গেলেই তারপরে বাড়িতে গিয়ে সমস্ত ভাই, আমার বড় ভাই, মেজো ভাই, 7 ভাই আমরা বসলাম। তো অনেকে বললো না এখন না, আরো কিছু যাক, অপারেশন ধীরে সুস্থে করে, বয়স হয়ে গেছেন। তো ওই ঈদটাই বোধহয় আমার মায়ের সাথে আমার লাস্ট ঈদ, তারপরে আর করা হয়নি। তো সেই ক্ষেত্রে মা ওইখান থেকে অসুস্থ, ঈদের পরে বড় ভাই ওখানে চুয়াডাঙ্গা থাকতেন। চুয়াডাঙ্গা থেকে আবার আমার ইমিডিয়েট বড় ভাই যশোরে থাকতেছিলেন, পিরু।
মানে ওই ঈদের পরে অবস্থান। ওই ঈদের হ্যাঁ। পরে আর আপনার হাতে আর ঈদ আমরা পাইনি। তো সেইখান থেকে ওইখান থেকে আমরা আবার নিয়ে এসে চিকিৎসা করার পরে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হওয়ার পরে যখন ক্যান্সার ডিক্লেয়ার করেন ডাক্তার সাহেব, তার ওখানে প্রায় 2 সপ্তাহ আমরা ট্রিটমেন্ট করার পরে আমার বাসাতে ব্যাক করে দেন, বলে না অপারেশন এই পর্যায়ে তখন মারা যায়। তারপর বাড়িতে নিয়ে আবার 2-1 দিন পরেই মারা যায়। যাক, এইটাই আমার ঈদ আসলেই বারবার মনের ভিতরে আকর্ষণ কাদায় যে আমার মা নাই, শুধু এই বেদনাটাই আমার সার্বক্ষণিক শূন্যতায় কাটায়। যাই হোক, আসলে ওই কিছুক্ষণ আগে বললাম যে না, আসলে মা বাবার মতন আপন পৃথিবীতে কেউ নেই। মা মনে বলে না যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত মা থাকলে বাবা থাকলে যে কীভাবে একটা ছায়া, সেটা আসলে আমরা পরবর্তী পর্যায়ে বুঝি যখন কি সে না থাকে। যাই হোক, আমরা তাদের জন্য, সকলের জন্য, সকলের মা বাবার জন্য আমরা দোয়া করি এবং দর্শকের সে কাছে সেটা দোয়া প্রার্থনা করি। আমরা একটু অন্যরকম একটা বিষয় চলে যাব। সেটা হচ্ছে কি যে নারী হচ্ছে মমতাময়ী মা, জননী, জায়া। এই নারীরা কিন্তু অনেক কষ্ট করে তাদের সংসার সামলায়, মা এবং বাচ্চা কাচ্চা সামলায় এবং রান্নাবাড়ি করে হাজব্যান্ডকে খাওয়ায়। এবং দেখা যায় অনেক সময় আমরা এই দেশের, আপনি আইনজীবী, আমরা লার্নেড যারা জানেন, অনেক নারীরা কিন্তু খুব নিষ্পেষিত এবং খুব নির্যাতিত। কারণটা কি? তারা স্বামীর সেই আদর্শ থেকে বঞ্চিত হয়। তদ্রূপ যদিও বাংলাদেশে নারী নির্যাতনের আইন রয়েছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নেই। কখনো কখনো দেখা যায় যে পুরুষরা কিন্তু কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে এবং নারীদের হাতে অনেক সময় লাঞ্ছিত। সেটা মুখ ফাটে তো বুক ফাটারা, এটা বলা যায় না। দর্শক, আমরা দেখব আসলে স্যার যখন ম্যাডাম হবে, ম্যাডামের আচরণটা কেমন হবে, আর ম্যাডাম যখন স্যার হয় তখন আচরণটা কেমন হয়। নাও স্টার্ট আমাদের গেমস। এমনি গামছাটা উপরে দেওয়া না যাবে না না, না, এটা খুলে উপর দিয়ে করে দিলে চলে। এই তো স্যার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ফার্স্ট খুব সুন্দর, খুব সুন্দর। স্যার ম্যাডাম ফার্স্ট। দর্শক, আসলে দেখা যাক ম্যাডাম কি করে আর স্যার কি করে। আসলে স্যারকে মনে হচ্ছে যেন একদম বাংলার সেই নারী, খুব মানে আমরা চপলা, চঞ্চলা এবং মায়াবী, আমাদের গ্রাম্য যে নারী, সেম স্যারকে ওইভাবে লাগছে। এবার স্যার, ম্যাডাম আপনি এখন স্যার ওনাকে কিছু বলেন। কিছু হবে না, মানে বাইরে থেকে আসছে, তাই তো? জি। আমাকে এক গ্লাস পানি দাও তো। আসসালামু আলাইকুম স্যার। আগে পানি দিব না ওই লেবুর শরবত আছে সেটা দিব? আগে পানি খাই না একটু, তারপরে আমি লেবুর শরবত এনে দিচ্ছি। এই নাও পানি, এই যে লেবুর শরবত আছে, খেয়ে নাও। তুমি তো মাথা, আহা, তো কপালে ঘাম উঠে গেছে। লেবুর শরবত কপালে ঘাম এসে গেছে। তাতে বসো। বসি না? হ্যাঁ, বসো। এই ফ্যান ছেড়ে দাও। এখন আমার সাথে কোনো কথা বললো না, অনেক ঝামেলায় আছি। ও আচ্ছা, আমি একটু চুপচাপ থাকি, একা থাকি, ঠিক আছে? কোন মামলা করেছো আজকে? টাকা দিচ্ছে তো সব? নাহলে ঈদ খরচ সামলাতে হবে না? বাড়ির সবার কাপড় টাপড় কিনতে হবে, আবার আমাদের আপা আছে, ভাগ্নি টাগ্নি আছে, ওদের দিতে হবে না? তোমারও তো আবার ভাইটাই আছে, তারপরে ভাবিরা ভাসতে এদের তো দেখতে হবে। একটু বের করো না, কত টাকা বের করছে আগে। দেখি বের কর টাকা, দেখি কোন ক্লায়েন্ট টাকা দিছে, দেখি না। আসলে আগে টাকা খোঁজ না।
জামাই কি করলো না করলো সেই খোঁজ নাই, আগে টাকার খোঁজ। টাকা লাগবে তো, আমি এখন শপিং এ যাবো, ওই রাতিব রাবি রেডি রয়েছে, ওদেরকে নিয়ে মার্কেট যাবো, তো তুমি আগে টাকা বের করে তো। আরে ধন্যবাদ। আসলে সত্যি আসলে যে এই বাস্তব, এটা জীবন থেকে নেওয়া, যে আসলে এই নারীরা একটু যেন কি ধরনের ঈদ করতে পারে, এবং পুরুষরা আসলে যে অস্থির বাড়ি থেকে কাজ করে আসার পরে যেন একটু আসলে একটু আপসেট থাকে। সত্যি সুন্দর, আসলে সত্যি এটা একদম বিজ্ঞ আইনজীবী হয়ে যেন এইভাবে একটা অভিনয়, আর সত্যি প্রশংসনীয়। আমি খুবই অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, দুজনের এটাই সুন্দর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। স্যার, এবার ঈদটা স্যার কেমন গেল সে সম্পর্কে আমি জানতে চাই, এবং এই বলেই আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে। ঈদ তো মেনলি এখন আমাদের একটা বয়স এসে গেছে, সেই ঈদের আনন্দটা ছেলেপেলেদের ভিতর দেই আমরা ঈদটা এনজয় করি। আমার ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলে রাতিব রাবি, ওরা দুজনেই তো এই ঈদের আসার আগ দিয়ে ঢাকা থেকে 2 সপ্তাহ আগে থেকেই দাদি বাড়ি একটা টান শুরু হয়ে যায়। ওদের যে মাটির টান, সেই টানে শত ব্যস্ততার মধ্যে ওরা ছুটে আসে, আর ওদের ওই ছুটে আসার আনন্দটাই আমরা উপভোগ করি। আর মেনলি এই যে আজকে আমরা বাড়িতে এসেছি, আমরা 7 ভাই এবং সবার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে ঘুমানো, একসাথে থাকা, একসাথে আনন্দ ফুর্তি করা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন খেতে বসি ওই সময়টা আনন্দ, বাচ্চা কাচ্চা টেবিল চেয়ার ভরে দিয়ে যেখানে পারছে বুফে হোক বসে হোক, এই খাওয়া দাওয়া ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করা, ওদের এই আনন্দের মাধ্যমে ভিতরেই আমরা নিজেদেরকে আনন্দ ভোগ করি। ধন্যবাদ আপনাকে। এবার এটা কেমন গেল? মাশাআল্লাহ, অনেক ভালো কেটেছে। আর সবাইকে সালামি দেওয়া নেওয়া, আমিও নেই, আমার বড় যাদের কাছ থেকে নেই, আবার ফোনে বোন ভাইদের কাছ থেকে নিয়ে নিই, যে ফোনে পাঠিয়ে দাও বিকাশে। এখন বিকাশে সালামি বিকাশে হয়, সালামি বিকাশে হয়, আবার সালামি বিকাশে দেওয়াও লাগে। ভাগ্নে টাগ্নে আছে, ভাগ্নে আছে, ভাস্তে আছে। তো সবাই মিলে আমরা মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে। আর আমার ছেলেরা তো সালামির জন্য অস্থির, সালাম করবে না তা, বাট সালামি দেওয়া লাগবে। তো এটা ওদের আসলে এখন তো মজাটা ওদেরই, আমরাও করি। আমরা ওই যে যারা মিলে সবাই রান্না করেছি, রান্নাটা মানে সবাই যদি বলে ভালো হয়েছে, ওইটাই এখন সর্বোপরি ভালো কেটেছে। স্যার, এত ব্যস্ততার মাঝে স্যারের কাছ থেকে সালামি নিতে হবে, সেই চিন্তাটাও অবশ্যই নিতে হবে, যেহেতু ওইটা বড় সালামি। সত্যি স্যার, আপনারা এত ব্যস্ত মানুষ হয়েও অনেক কষ্ট করে এই ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে এসেছেন। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও অশেষ ধন্যবাদ, এবং এনএন টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনাদের যে কোনো প্রোগ্রামেই আমাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই করব, এবং আজকের এই ঈদ আনন্দ উৎসব হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্তমূলক সামাজিক আন্দোলন। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনিও ম্যাডাম অনেক কষ্ট করে এমন ব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসেছেন। আমাদের ঈদ আনন্দ উৎসবের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও অনেক ধন্যবাদ প্লাস শুভেচ্ছা, আর এনএন টিভিকেও অনেক শুভেচ্ছা। আর এনএন টিভির আরও মানে উন্নতি কামনা করে সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মুবারক।